সাইকোলজিক্যালি কোনোভাবেই যাওয়ার কথা না। এবং এই ফ্রেমিংটা কেন হয়েছে জানেন? এই ফ্রেমিংটা হয়েছে যখন আপনি ছাত্র শিবিরের কোনো দোষ পান না, তাদের মতো কারোর মতো আমরা চাঁদাবাজি করি না, মদ গাঁজা খাই না, নারী কেলেঙ্কারি ঘটে না, দুর্নীতি করি না, ক্ষমতার লোভের পিছনে দৌড়াই না, আর কিছু যখন পান না, রাজনীতি যখন টেকে না, তখন এই ধরনের ফ্রেমিং। আচ্ছা, জামাতে কোনো ইস্যুতে ছাত্র শিবিরকে বিব্রত করার প্রশ্নই আসে না। এই যে যুদ্ধ অপরাধের অভিযোগটাও বিব্রত করে কোনো ইস্যুতে বিব্রত করার কোনো ইস্যুই আসে না। আমি ৭১-এর জামাত ভূমিকাতে আমি অবজারভার হিসেবে যেভাবে দেখি, আমি যদি বলি আর কি, ৭১ হয়েছে ভুট্টো তার ক্ষমতা হস্তান্তর না করার কারণে, মানে করতে না পারার কারণে, ভুট্টোর কারণে। কিন্তু যখন ইলেকশন হইল, ইভেন যখন গণ অভ্যুত্থান হইল ইলেকশনের আগে, সে গণ অভ্যুত্থান দেখবেন শহীদ আসাদ যখন মারা যায়, শহীদ আসাদের জানাজা পড়েছিল কে জানেন? জামাত ইসলামী তো মুক্তিযুদ্ধ করে না, এটা তো সত্যি। ঠিক আছে, আমরা হিস্ট্রিতে গেলে অনেক আলাপ করতে পারবো না, আমরা সর্বোচ্চ 30 সেকেন্ড নেব এখানে। তারপরে যখন ক্ষমতা হস্তান্তর করছিল না, জামাত স্পষ্টত ক্ষমতা হস্তান্তর পক্ষে যখন বিবৃতি দিল, তখন ভুট্টোর দল বিবৃতি দিয়ে উল্টা বললো যে জামাত হচ্ছে মুজিবপন্থী দল, আমরা ওই অঞ্চলের প্রগতিশীল যারা আছে তাদের সাথে আমরা একসাথে বসে ডিল করতে চাই। এটা হচ্ছে তাদের বক্তব্য। জামাত যদি ক্রাইম করে থাকে, ওয়ার ক্রাইম, অর্থাৎ কাউকে হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ করে থাকে, সেটা একদম অভিযোগ দেন, সুস্পষ্ট অভিযোগ দেন। মুশকিল হলো শেখ মুজিব তো লম্বা সময় পাইছে, শেখ মুজিব যাদেরকে ক্ষমা করছে সেই লিস্টও এরা নাই, আবার যাদেরকে মামলা করছে সেই লিস্টও এরা নাই। তার কি এদের বিরুদ্ধে অভিযোগ ছিল না? অভিযোগ তো আছে, কিন্তু অভিযোগ প্রমাণিত যেভাবে হয়েছে সেই বিচার প্রক্রিয়া নিয়ে আমাদের প্রশ্ন আছে, এটা নিয়ে আমরা আলাপ করেছি। কিন্তু আমরা জামাতের যে পজিশনটা ছিল, জামাত তো স্বাধীন বাংলাদেশ চায় নাই, জামাত তো মুক্তিযুদ্ধ করে নাই, সেই জায়গা থেকে আপনাদের বিব্রত করে কিনা, আপনারা এরকম চান কিনা, ছাত্র হিসেবে আপনারা চান কিনা জামাত ইসলাম তাদের পজিশন ক্লিয়ার করুক, যে আমাদের পজিশন তখন ভুল থাকলে আমরা সেটার জন্য দুঃখিত বা ক্ষমা চাই? আমি হচ্ছে কোথাও মানে কোনো দুইটা এরিয়ার মধ্যে যুদ্ধ হলে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যুদ্ধের নীতিমালা অনুযায়ী বা ইন্টারন্যাশনাল যেটা ফলো করা হয়, যদি কেউ ওয়ার ক্রাইম করে তার বিচার হইতে হয় বা বিচার হয়। আর যদি সেখানে সাধারণত অন্যান্য যে স্টেক হোল্ডার থাকে তাদের হচ্ছে যে কোনো একটা স্ট্যান্ড নেওয়ার রাইট থাকে, পলিটিক্যাল স্ট্যান্ড, আবার হচ্ছে যুদ্ধ করা, কাউকে আক্রমণ করা, হত্যা করা, ধর্ষণ করা, দুইটা ডিফারেন্ট কেস। আমি যেটা বিশ্বাস করি, জামাত পলিটিক্যাল স্ট্যান্ড হিসেবে হয়তো মানে যে স্ট্যান্ড নিয়েছে সেই স্ট্যান্ড রং স্ট্যান্ড ছিল, কিন্তু ক্রাইম করে নাই, এটা হচ্ছে। আর যদি ক্রাইম করতে কারো অভিযোগ থাকে তাহলে সেই অভিযোগ কোর্টে প্রুভ করবেন। এখন কোর্টে আপনি যুদ্ধের পরে লম্বা সময় আসে নাই, এখন আমি আবারও আমরা বিচারের জায়গাতেই ঘুরে ফিরে চলে আসছি। কিন্তু ধরেন বিচারের ব্যাপারটা নিয়ে আমরা কথা যদি না বলি, কিন্তু স্বাধীন বাংলাদেশ তো চায়নি, যে দলটি স্বাধীন বাংলাদেশের জন্ম হোক সেটাই চাইলো না, এখন সেই দল এই দেশটা শাসন করতে চায়। এই ব্যাপারটা আপনাকে কেমন, মানে আপনার ভেতরে কোনো বিব্রত বোধ আনে কিনা কখনো? আপনারা চান কিনা পরিষ্কার করুক তাদের অবস্থান? এটা জামাত তো মানে বারবার বলছে তারা ক্রাইম করে নাই। এখন তারা যদি ক্রাইম না করে, আপনি আসলে মুশকিলটা কোথায় আপু? এটা হচ্ছে আমরা যে অপরাধী, পাকিস্তান আর্মি তো দুনিয়ার রেপ, হত্যাকাণ্ড, যা আর ক্রাইম সব করছে, আবার ভুট্টো দল এখানে মেন প্রায়, আমরা এই টিক্কা ভুট্টো চক্রকে দায় মুক্তি দেই। যারা আসলে অপরাধী তাদেরকে না বলে, মনে করেন তখন যদি ৭০ ইলেকশনের ভোটের হিসাব দেখেন বা জামাতের স্ট্যাটিস্টিক্স দেখেন, জামাত হলো সবচাইতে দুর্বল এবং একটা গৌণ পার্টি, যাদের কোনো ক্যাপাসিটি ছিল না। এরপরও আপনি যখন আপনি দেখেন, এরপরও তখন যে মুসলিম লীগ ছিল, পিপি ছিল, এবং হচ্ছে পিটিআই ছিল, তখন হ্যাঁ জামাতের তখনকার যে পজিশন, তখন বাংলাদেশ হিস্টোরিক্যালি জামাতের তখনকার পজিশন ছিল, এটা তো মানে রং ছিল। সরি বলা উচিত কিনা সেটা তো গোলাম আযম সরি বলছে তখন, যদি সহ এসছে আমরা যদি কিন্তু ছাড়া, কিন্তু আমরা ক্রাইম ইস্যুতে যদি বলছে, যদি সে বলে যে ক্রাইম করে নাই, ক্রাইম ইস্যুতে যদি বলবে, সে আপনি ক্রাইমের অভিযুক্ত বেশি যদি বলবে, আর পলিটিক্যাল স্ট্যান্ডের ব্যাপারে সরি, ক্রাইমের অভিযোগ কিন্তু আছে, বিস্তর অভিযোগ আছে, হয়তো ফাঁসি হতো না, কিন্তু সেই অভিযোগ আছে। আমরা তো এখন ক্রাইমের অভিযোগ থাকে, ক্রাইম অভিযোগ আসুক, ক্রাইমের বিচার হোক, সেটা হ্যাঁ, যদি কারো বিরুদ্ধে সেটা হতে পারলে খুবই ভালো হতো। এবং আমরা জানি না আগামী লাস্ট 10 সেকেন্ড সেটা হচ্ছে যখন এই যে কাদের মোল্লার ফাঁসি হলো, তখন দেখবেন যে হচ্ছে ভুট্টোর দল, যেটা মেইন ক্রাইম মানে মেইন ক্রিমিনাল, তারা কাদের মোল্লার ফাঁসি হওয়াটাকে মানে কি করছে, এটা বিরুদ্ধে প্রস্তাবকে বিরোধিতা করছে, এনজয় করছে। অর্থাৎ তারা বামপন্থী, যে বামপন্থী গুলো মেইন ক্রাইমটা করছে, তারা আবার কাদের মোল্লা ফাঁসির সময় বলতেছে ফাঁসি হওয়াটা রাইট, অর্থাৎ নিজেরাই ক্রাইম করবো, আবার নিজেরাই এনজয় করবো। জেনারেল স্টুডেন্ট আছে, ছাত্র শিবিরপন্থী আছে, নরমালি বাইরের স্টুডেন্ট আছে, বা অন্য মিক্স, এরকম একটা গ্রুপ যে আছে, এটা তো এখানে কি কোনো সিঙ্গেল লাইন আমাকে একটা চ্যাটিং এ দেখান যেখানে শিবিরের কেউ বলছে সিট দিব এই ওয়ার্ড, আমাকে দেখাতে পারলে আমি রিপ্লাই দেব। আচ্ছা, আমি প্রোভাইড করব। আপনি স্বীকার করছেন একটা গ্রুপ আছে, কিন্তু সেটা জেনারেল স্টুডেন্ট, কিন্তু হ্যাঁ, সেখানে সিট তো দেবে প্রশাসন, এখানে স্টুডেন্টরা যেটা ঘটেছে সেটা হচ্ছে
একজন ব্যাচ প্রতিনিধি, সে প্রশাসনের সাথে আপডেট নিচ্ছিল কখন কি হবে না হবে, কখন ভাইবা হবে, এইসব আপডেট দিত। সেই সাপেক্ষে প্রশাসনের একটা ফিডব্যাক সেখানে দিয়েছে। এখানে এটা নিয়ে যদি আমাদের কেউ কোথাও সিট দিব, সিট দিচ্ছি, এটা করবো, এই ধরনের ওয়ার্ড শব্দ চয়ন করে আমাকে দেখাবেন, আমি এটা অবশ্যই এটা এরকমও অভিযোগ আছে যে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন মনিটরিং কমিটিগুলোতে শিবিরের যে আধিপত্য আছে, সেটাও কিন্তু অভিযোগ আছে। স্পষ্টত কোনো হল এবং ব্যক্তিকেন্দ্রিক অভিযোগ থাকলে আমাকে জানালে আমি এটা সত্যি না আপনি বলছেন। আচ্ছা ঠিক আছে, আমরা এটা শুনবো। এখানে আরো একজন ছাত্র আছে ঢাকা ইউনিভার্সিটি, তার কাছেও শুনবো যে ধরনের অভিযোগ কেন আসছে, আর মেঘ মোল্লা এটা বলতে পারবে। কিন্তু তার আগে আরেকটি প্রশ্ন করি আমি। আপনি জানেন যে আব্দুল কাদের সম্প্রতি যে বক্সাসের সভাপতি সম্প্রতি যে অভিযোগটা করেছে, সেই অভিযোগটা হচ্ছে যে আপনার ছাত্রলীগের মধ্যে থেকে ছাত্র শিবির রাজনীতি করেছে, এবং সেক্ষেত্রে আপনারা বলছেন যেরকম স্লোগান ছিল যে একটা একটা শিবির ধৈরা ধৈরা জবাই কর, সেক্ষেত্রে তাদের আর কোনো উপায় ছিল না। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে তো ঢাকা ইউনিভার্সিটিতে কোনো সাধারণ শিক্ষার্থীই থাকতে পারতো না। ঢাকা ইউনিভার্সিটির 100% স্টুডেন্টস কি ছাত্র লীগ করতো? 1%ও কি সেখানে সাধারণ শিক্ষার্থী ছিল না? আপা, আমরা যদি পরিচয় লুকাইতাম, আব্দুল কাদের আমাদেরকে শিবিরের সভাপতি সেক্রেটারি হিসেবে চিনতো না, বাকের নাহিদ ইসলাম তারা চিনতো না। আমরা আমাদের অ্যাক্টিভিজমের সুবাদে, প্রতিবাদ জারি রাখার সুবাদে, কাজ কন্টিনিউ করার সুবাদে যেটুকু দরকার সেটুকু আমরা করতাম। দ্বিতীয়ত হচ্ছে, যাদের ব্যাপারে আব্দুল কাদের স্পেসিফিক এক্সাম্পল দিয়েছে, প্রত্যেকেই পাল্টা রিপ্লাই দিয়েছে তার জায়গা থেকে। যেমন রায়হানুদ্দিন নামে একটা ছেলের ব্যাপারে বলছে যে রায়হানুদ্দিন এটা করে ছাত্রলীগ করতো। রায়হানুদ্দিন পরে পাল্টা রিপ্লাই দিয়েছে এবং রায়হানুদ্দিন চ্যালেঞ্জও করছে আব্দুল কাদের আমার সাথে মুখোমুখি বসে। এটা তো আমরা শুনেছি যে ছাত্রলীগে আমাদের ছিল, ভিতরে ছিল, সেটা তো আমরা থেকে থাকে বাই কেস বলতে হবে। এখন আব্দুল কাদের 4টা এক্সাম্পল দিয়েছে, 4টা না 5টা এক্সাম্পল দিয়েছে, প্রত্যেকই 10টা, ওকে 10টা হলে 10টা, যে কয়টা দিয়েছে প্রত্যেকেই পাল্টা চ্যালেঞ্জ দিয়েছে, তার সাথে বসতে চাই, যে কোনো জায়গায় বসতে চাই, এবং যা রিপ্লাই দিয়েছে। এখন হচ্ছে যে তাদের বিরুদ্ধে অভিযোগ তারা নিজেরাই নিপীড়ন করেছে এবং ছাত্রলীগের সাথে সামিল হয়ে কখনো কখনো নিজেদের শিবির না এবং আরো বেশি ছাত্রলীগ এটা প্রমাণ করার জন্য অত্যাচার করেছে, সেটা একটি অভিযোগ। আরেকটি অভিযোগ হচ্ছে যে শুধুই ছাত্রলীগে ঢুকে থাকা। আমার কথা হচ্ছে যে ছাত্র শিবির তো সততা রাজনীতির কথা বলছে, ইসলামের যে নীতি সেই নীতি অনুসরণ করে রাজনীতি করছে, তাহলে তারা এই কূটকৌশলটা কেন ফলো করেছে? না, বাস্তবতা দেখেন, বাস্তবতা হইলো যখন দেখব যে আমাকে অমুক হত্যা করে, আমার নেতাকে ক্রসফায়ার দেয়, আমার সব অফিস বন্ধ করে দিছে, এবং আমি যখন দেখব যে আমার স্টাডি সার্কেল থেকে ধরে নিয়ে অস্ত্র মামলা দেয়, আমি যখন দেখব যে হচ্ছে আমাকে না পেলে আমার বাপকে ছাদ থেকে ফেলে দিয়ে ক্রসফায়ার দেয়, আমি তাকে সমর্থন করতে যাব? তার মধ্যে আমি বর্ণচোরা গেম করতে যাব? এটা তো সাইকোলজিক্যালি কোনোভাবেই যাওয়ার কথা না। এবং এই ফ্রেমিংটা কেন হয়েছে জানেন? এই ফ্রেমিংটা হয়েছে যখন আপনি ছাত্র শিবির কোনো দোষ পান না, তাদের মতো কারোর মতো আমরা চাঁদাবাজি করি না, মদ গাঁজা খাই না, নারী কেলেঙ্কারি ঘটে না, দুর্নীতি করি না, ক্ষমতার লোভের পিছনে দৌড়াই না, আর কিছু যখন পান না, রাজনীতি যখন টেকে না, তখন এই ধরনের ফ্রেমিং। আচ্ছা, এটা কি শুধুই ফ্রেমিং কিনা? মেঘমল্লার বসুর কাছে একটু শুনি, এবং মেঘমল্লার বসু আপনি সংক্ষেপে একটা সময় দিবেন 10 সেকেন্ড, আপনারা কেন এই ধরনের কথা বলেন? 10 সেকেন্ড। সেটা হচ্ছে মেঘদা অনেকগুলো কনসার্ন বলছে আর কি। তো মেঘদাদের পলিটিক্সটা কোথায়? দুইটা প্রিন্সিপাল। একটা হচ্ছে টাচ করবি না পলিটিক্স, সেটা হলো যে কেউ একটা ভিডিও দেখছেন যে দুইজন মেয়ে, বামপন্থী মেয়ে, পুলিশের এভাবে ঝাপড়ায় পড়তেছে, পুলিশ ভদ্র হয়ে বসে আছে, তারপরে খাবলায় ঝাপড়ায় পড়তেছে, এই টাচ করবি না, টাচ করবি না। ঠিক আমাদের আগের প্রোগ্রামে ভাই উনি যেটা বললো যে হচ্ছে জাস্ট প্রতিবাদ করতে গেছে, এটা প্রতিবাদ করতে না, এটা হচ্ছে টাচ করবি না পলিটিক্স, গিয়ে ঝাপায় পড়া, যে আমার কাছে আসবি না মানে আমি তোর উপরে ঝাপায় পড়বো, গাঞ্জাম বাঁধবেই, এটা হচ্ছে টাচ করবি না পলিটিক্স। এটা ওনারা কন্টিনিউ করছে 5 তারিখের পর থেকে। আরেকটা পলিটিক্স হচ্ছে ওই যে নরেন্দ্র মোদী দেখবেন ভারতে কোথাও কিছু বাদ দিতে চাইলে যে কোনো জায়গায় ওই যে পাকিস্তান দেখে এই মসজিদে একটা মন্দির বানাইতে হবে, এটা পাকিস্তানি, ওইটা বন্ধ করতে হবে, এটা পাকিস্তানি। এটা হচ্ছে মোদিবাদী সিনড্রোম। তো ওনারা এখন যেখানে যায় পাকিস্তানি খুঁজে পায়, এটা একটা মোদিবাদী সিনড্রোমের বহিঃপ্রকাশ। এখন কাউকে আউট করতে হবে, আর কোনো রাস্তা নাই, তাকে পাকিস্তানি ট্যাগ দিতে হবে। এই জন্য ছাত্র শিবির পাকিস্তানি, সাদিক কাইম পাকিস্তানি, তমুক পাকিস্তানি, যদি উনি পরে সরি বলছে, কিন্তু এটা সাবকনসিয়াস মাইন্ডে আসা মানে এটা এমনি আসে না, এটা আমাদের ইন প্র্যাকটিস, চিন্তা, অভ্যাসে আসে, এটা হুট করে বহিঃপ্রকাশ হয়।